প্রথমেই সংবাদ শিরোনাম। বুধবার বিভাগীয় শহর ও বৃহস্পতিবার ঢাকায় শিবিরের বিক্ষোভ। বরিশাল ৩, সেলিমা নাকি জয়নুল আবেদিন, কে পাচ্ছেন ধানের শীষ? ভোট যুদ্ধের ঢেউ, স্বামী মির্জা ফখরুলের পাশে রাহাত আরা। বিএনসিসি সম্প্রসারণ ও শক্তিশালী করার আহ্বান প্রধান উপদেষ্টার। বুধবার বিভাগীয় শহর ও বৃহস্পতিবার ঢাকায় শিবিরের বিক্ষোভ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত সব গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে। আগামীকাল বুধবার ১২ নভেম্বর দেশব্যাপী বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং বৃহস্পতিবার ১৩ নভেম্বর রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে দলটি। মঙ্গলবার ১১ নভেম্বর ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন। শিবির সভাপতি বলেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল সকল গণহত্যার বিচার, রাষ্ট্রের মৌলিক সংস্কার বাস্তবায়ন, ক্ষমতার অপব্যবহার রোধ, স্বাধীন ও শক্তিশালী সাংবিধানিক কাঠামো গঠন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণ, বৈষম্যহীন ও সম্প্রীতির এক নতুন বাংলাদেশ বিনির্মাণ। সেই কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশের অভিযাত্রায় জুলাই সনদ একটি অপরিহার্য উপাদান। কিন্তু সরকার জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানে সময়ক্ষেপণ নীতি গ্রহণ করেছে। কার ইশারা ও এজেন্ডা বাস্তবায়নে সরকার এমন করছে তা আমাদের বোধগম্য নয়। জাহিদুল ইসলাম বিবৃতিতে বলেন, গণহত্যার বিচারের ক্ষেত্রে ধীরগতি ও আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতার সুযোগে আওয়ামী লীগ অতীতের ন্যায় আবারও দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। বাংলাদেশে গুম ও গণহত্যার প্রবর্তক নিষিদ্ধ এই দলটি ইতোমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা শুরু করেছে। কেন্দ্রীয় সভাপতি দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও গণহত্যাকারী আওয়ামী ফ্যাসিস্টদের বিচার সম্পন্ন করার দাবি জানান। বরিশাল ৩, সেলিমা নাকি জয়নুল আবেদিন, কে পাচ্ছেন ধানের শীষ? বরিশাল বিভাগের ৫টি আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। ধারণা করা হচ্ছে এসব আসন জোট বা সমমনা দলগুলোর জন্য ছেড়ে দিতে পারে দলটি। তবে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলছেন, এমন সিদ্ধান্ত হলে বরিশাল অঞ্চলে ধানের শীষের সম্ভাবনাময় আসনগুলোতে ভরাডুবির ঝুঁকি তৈরি হবে। কারণ শরিক দলের যেসব নেতার নাম শোনা যাচ্ছে তাদের বেশিরভাগকেই এলাকার মানুষ ভালোভাবে চেনেন না। বিশেষ করে বরিশাল ৩ অর্থাৎ বাবুগঞ্জ মুলাদি আসনটি এখন আলোচনার কেন্দ্রে। এ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ছাড়া আরও দুজন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও মুলাদি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সত্তার খান। অন্যদিকে শরিক দল এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নামও শোনা যাচ্ছে এই আসনে। তার বাড়ি বাবুগঞ্জে হলেও স্থানীয়দের অনেকে বলছেন ৫ আগস্টের আগে পর্যন্ত তাকে তেমন কেউ চিনতেন না। সাম্প্রতিক সময়ে তিনি এলাকায় সক্রিয় হয়েছেন বটে, কিন্তু ধানের শীষের বদলে এবি পার্টির ঈগল প্রতীক নিয়ে নির্বাচনে লড়লে ভোটের মাঠে তিনি কতটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। স্থানীয় বিএনপি নেতাদের আশঙ্কা, এই আসনে দলীয় প্রার্থী না দিলে বিদ্রোহ দেখা দিতে পারে। কারণ বরিশাল ৩ বিএনপির দীর্ঘদিনের ঘাঁটি, যেখানে দলের নেতারা শক্ত অবস্থানে রয়েছেন। এর পাশাপাশি জামায়াতও এখানে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রস্তুতি নিচ্ছে। বরিশাল মহানগর জামায়াতের আমির জহির উদ্দিন মোহাম্মদ বাবর ইতিমধ্যে প্রচারণা শুরু করেছেন, যা বিএনপির জন্য বাড়তি চাপ তৈরি করছে। বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স বলেন, নতুন একটা প্রতীক মানুষকে চিনতে শেখাতেই তো বছর পেরিয়ে যাবে। এই আসনে জয় নিশ্চিত করতে হলে ধানের শীষের বিকল্প নেই। স্থানীয় রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, বরিশাল ৩ আসনে যদি বিএনপি জোট শরিককে আসন ছেড়ে দেয় তবে তা হবে দলের জন্য বড় ঝুঁকি। আর যদি সেলিমা রহমান বা জয়নুল আবেদিনের মতো অভিজ্ঞ নেতাদের একজনকে মনোনয়ন দেওয়া হয়, তাহলে ধানের শীষ পুনরায় ভোটযুদ্ধে শক্ত অবস্থানে ফিরতে পারে। ভোট যুদ্ধের ঢেউ, স্বামী মির্জা ফখরুলের পাশে রাহাত আরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ঠাকুরগাঁয়ের রাজনৈতিক মাঠে এখন এক অন্যরকম উত্তাপ।
ঠাকুরগাঁও ১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগমের সক্রিয় অংশগ্রহণ যেন এই ভোট যুদ্ধে নতুন ঢেউ তুলেছে। মঙ্গলবার ১১ নভেম্বর বিকালে সদর উপজেলার পুরাতন ঠাকুরগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে আকচা ইউনিয়ন বিএনপি আয়োজিত এক নারী সমাবেশ ও মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং ধানের শীষে ভোট চেয়ে আবেগঘন আবেদন জানান। যে সভাটি নিছক একটি উঠান বৈঠক হওয়ার কথা ছিল, রাহাত আরা বেগমের উপস্থিতিতে তার রূপ নেয় এক স্বতঃস্ফূর্ত নারী সমাবেশে। ইউনিয়নের সব ধর্মবর্ণের প্রায় ১,০০০-এর বেশি নারী এতে অংশ নেন। মনোযোগ দিয়ে শোনেন নারীদের সুবিধা অসুবিধে এবং প্রত্যাশার কথা। সমাজের অর্থনৈতিক সমস্যা দূরীকরণে নারীদের ভূমিকা কেমন হওয়া উচিত সেই বিষয়ে তিনি মতবিনিময় করেন। উপস্থিত নারীদের উদ্দেশ্যে রাহাত আরা বেগম তার বক্তব্যে বলেন, ভেবেছিলাম উঠান বৈঠক, কিন্তু এটি নারী সমাবেশে পরিণত করে ফেলেছেন আপনারা। সবাইকে ধন্যবাদ জানাই। তিনি বলেন, তাকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করুন। ভোটের মাঠে স্বামীর দীর্ঘদিনের রাজনৈতিক ও ব্যক্তিগত ত্যাগের কথা তুলে ধরে তিনি বলেন, আপনারা এ জেলায় এমন একজন মানুষকে পেয়েছেন যিনি কোনোদিন আপনাদের ছেড়ে যাননি। তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে পরিবারের মতো আপনাদের সঙ্গে থেকেছেন, আপনাদের সময় দিয়েছেন, তার বয়স হয়েছে। এবারে আপনারা তাকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করুন। আপনাদের হতাশ হতে হবে না। রাহাত আরা বেগমের এ আবেদন নারী ভোটারদের মধ্যে বিপুল উৎসাহ সৃষ্টি করেছে। তাকে কাছে পেয়ে বুক ভরা আশা নিয়ে নারীরা মন খুলে তাদের প্রত্যাশা ব্যক্ত করেন। প্রতিমা রানী নামে এক নারী বলেন, রাহাত আরা বেগম ধানের শীষে প্রার্থিত ভোট দিয়ে জয়যুক্ত করতে আহ্বান করেছেন। আমরা আনন্দের সঙ্গে বিষয়টি গ্রহণ করেছি। আশা করি আমাদের উদ্যোক্তা হতে তারা সুযোগ সৃষ্টি করে দেবেন। সুলতানা পারভিন নামে আরেকজন বলেন, আমরা ঠাকুরগাঁয়ের নারীরা অবহেলিত। আমরা সত্যিকার অর্থে কাজ করে সমাজে অবদান রাখতে চাই। রাহাত আরা বেগম কেবল মির্জা ফখরুলের স্ত্রী হিসেবেই পরিচিত নন, তিনি নিজেই এক মহীয়সী নারী। উচ্চশিক্ষিত এই নারী শুধু সংসার সামলাননি, মেয়েদের পড়ালেখা এবং স্বামীর রাজনীতিতে সব সময় অনুপ্রেরণা জুগিয়েছেন। তিনি একসময় একটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। তার সাদাসিধি ও সরল জীবনযাপন পুরো পরিবারটিকে আলোকিত করেছে এবং অন্য ১০ জন নারীর কাছে তাকে অনুকরণীয় করে তুলেছে। ভোটযুদ্ধে ফখরুল দম্পতি। স্বামীর জন্য ভোট চাইতে রাহাত আরা বেগমের মাঠে নামা যেন এক ভোট যুদ্ধের দৃশ্য তৈরি করেছে। একদিকে স্বামী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যদিকে স্ত্রী রাহাত আরা বেগম। তারা রীতিমতো দিনরাত একাকার হয়ে পাড়া মহল্লায় গ্রামে ভোট চাইছেন, মানুষের মাঝে ভরসা দিচ্ছেন, স্বপ্ন দেখাচ্ছেন এবং প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়াচ্ছেন। গ্রামীণ জনপদে ভয়ভীতি ও শঙ্কা বিরাজ করলেও ফখরুল দম্পতি মানুষের মাঝে আশা জাগাচ্ছেন এবং ধানের শীষের পক্ষে জনমত গঠনে নিরলস কাজ করে যাচ্ছেন। জেলা মহিলা দলের সভাপতি ফরাতুন নাহার প্যারিসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন আকচা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আকচা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সারওয়ার চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভিন, জেলা মহিলা দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহনাজ পারভিন প্রমুখ। বিএনসিসি সম্প্রসারণ ও শক্তিশালী করার আহ্বান। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দেশের তরুণ প্রজন্মকে নেতৃত্ব, শৃঙ্খলা ও জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বা বিএনসিসির কার্যক্রমের গুণগত মান ও অন্তর্ভুক্তি বাড়ানোর আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনসিসির মাধ্যমে জাতীয় রূপান্তর শীর্ষক উপস্থাপনার পরে প্রধান উপদেষ্টা একথা বলেন। উপস্থাপনাটি পেশ করেন বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসুদ। সভায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান, অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড আনিসুজ্জামান উপস্থিত ছিলেন। ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসুদ বিএনসিসির বর্তমান কাঠামো, তরুণ কর্মশক্তি উন্নয়ন কাঠামো, জাতীয় যুব কর্ম পরিকল্পনা, জনবল নিয়োগ, বাজেট, চ্যালেঞ্জ এবং সুপারিশের সারসংক্ষেপ তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে বিএনসিসির আওতায় ৫৬১টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে এর শাখা স্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল আল মসুদ বলেন, বিএনসিসিতে যোগদানের বয়সসীমা ১৭ থেকে ১৮ বছর।
2030 সালের মধ্যে 40 লাখ দক্ষ ক্যাডেট প্রশিক্ষণ দেওয়াই আমাদের লক্ষ্য। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিএনসিসির দৃষ্টিভঙ্গির প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে বলেন, গুণগত প্রশিক্ষণ ও ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমরা সবাই বিএনসিসির পক্ষে, কিন্তু আমাদের নজর দিতে হবে গুণগত মানে। বিশ্বাসযোগ্য ও যোগ্য প্রশিক্ষক থাকতে হবে। এ বিষয়ে আমাদের মনোযোগী হতে হবে এবং ভবিষ্যৎমুখী ভাবনা নিতে হবে। অধ্যাপক ইউনুস আত্মমর্যাদা, শৃঙ্খলা ও অন্তর্ভুক্তিকে বিএনসিসির মূল মূল্যবোধ হিসাবে গুরুত্ব দেন। তিনি বলেন, বিএনসিসি মানে আত্মমর্যাদা ও শৃঙ্খলা। ক্যাডেটদের জন্য এমন একটি সনদ প্রদান ব্যবস্থা থাকতে হবে যা তাদের ভবিষ্যৎ কর্মসংস্থানে সহায়ক হবে। পাশাপাশি তাদের ভবিষ্যৎ উন্নয়নের জন্য নেটওয়ার্কিংয়ের সুযোগও তৈরি করতে হবে। তিনি আরও বলেন, বিএনসিসি শুধু ছেলেদের জন্য নয়, মেয়েদের সমান অংশগ্রহণও নিশ্চিত করতে হবে। অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ বলেন, বিএনসিসিকে আরও কার্যকর ও কর্মমুখী করে তুলতে হবে। কোন পরিস্থিতিতে আমরা এই সেবা সম্ভবীদের কাজে লাগাতে পারি তা বিবেচনা করতে হবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান সাম্প্রতিক জাতীয় ঘটনাগুলোতে বিএনসিসির ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, যোগ্য প্রশিক্ষক নিয়োগকেই অগ্রাধিকার দিতে হবে। জুলাই অভ্যুত্থানের পর বিএনসিসি ক্যাডেটরা রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে সহায়তা করেছিল। এটি ছিল অত্যন্ত সুন্দর ও প্রশংসনীয় উদ্যোগ। প্রধান উপদেষ্টা বিএনসিসি নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকার নেতৃত্ব, শৃঙ্খলা ও নাগরিক দায়িত্ববোধের মাধ্যমে তরুণদের উন্নয়নকে জাতীয় রূপান্তরের মূলধারায় একীভূত করতে প্রতিশ্রুতিবদ্ধ।